সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। কবির অমৃত এই বাণীরই যেন সুরধ্বনিত হলো আবারও বিশ্বসভায়। দ্য ইকোনমিস্টের বিচারে চলতি বছরের বিশ্বসেরা দেশ হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশ। স্বৈরতন্ত্রের জগদ্দল পাথর সরিয়ে বাংলাদেশের মানুষ গণতন্ত্র কায়েমে অসামান্য উদাহরণ তৈরি করেছে এই বছর। অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তরুণরা। তবে মানুষের আকাঙ্ক্ষা পূরণে এখনও অনেক বাধা আছে, আছে চ্যালেঞ্জ। পেছন থেকে টেনে ধরছে প্রতিপক্ষ। বাংলাদেশের অর্জন ও চ্যালেঞ্জ সমূহ নিয়ে আজকে সম্পাদকীয় বিশ্বসেরা বাংলাদেশ। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং জনাব মোস্তফা কামাল, সাংবাদিক ও লেখক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আমরা দেরি না করে আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই পাপিয়া আপা, আপনার কাছে আসতে চাই। বাংলাদেশের জন্য একটা বড় অর্জনের বছর এবছর। বাংলাদেশ 15 বছরের যে জগদ্দল স্বৈরাচার আমাদের উপর চেপে বসেছিল, যে অনিয়ম দুর্নীতি অনাচারের বিরুদ্ধে মানুষ কথা বলার সাহস পাচ্ছিল না, সেই স্বৈরাচারকে আমরা দেশের মানুষ সরাতে পেরেছে। এবং ইকোনমিস্টে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিশ্বসেরা পত্রিকা, সেটি প্রতি বছরই সেরা দেশ নির্বাচন করে। এবছর সিরিয়া এবং বাংলাদেশের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আর্জেন্টিনা ওই তালিকায় ছিল যে কোনটি সেরা দেশ হবে। বাংলাদেশ বিশ্বসেরা হয়েছে এবং বাইরের মানুষের কাছে, দেশের বাইরের অনেকের কাছে বাংলাদেশের নতুনভাবে একটা সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। তারাও মনে করছেন, যার প্রমাণ হচ্ছে প্রতিবেদন। আপনি এই সম্ভাবনার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলো নিরসনে কি করা প্রয়োজন বলে মনে করছেন? তার আগে একটু বলি, হ্যাঁ, যে দীর্ঘ 15 বছর জগদ্দল পাথরের মতো অনির্বাচিত ব্যক্তিরাই নির্বাচিত প্রতিনিধি বলে যে আস্ফালন, রাষ্ট্রের সম্পদ হরণ এবং দারিদ্র্য দুর্ভিক্ষ তৈরির যে প্রচেষ্টা, তারপরে বিদেশের টাকা পাচার এবং গুম খুম নির্যাতনের যে ব্যাপক একটা বীভৎস চিত্র 15 বছরে বাংলাদেশে তৈরি করেছিল, সেইটার হাত থেকে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের মুক্তিকামী মানুষ রক্ত দিতে, বুকের তাজা রক্ত ঢেলে দিতে, জীবন দিতে এতটুকু পর্যন্ত তারা কুণ্ঠাবোধ করেনি। এইভাবে দুঃশাসনের যে পতন ঘটিয়ে যে শাসনটা আসছে, এই শাসনে অনেকে মনে করছিল বাংলাদেশে যে তারা চালাতে পারবে না, তারা দুর্ভিক্ষ দারিদ্র্যর অনাহারে অর্ধাহারে মানুষ মারা যাবে, এরকম একটা অভিব্যক্তি আওয়ামী লীগের প্রত্যেকেরই ছিল। তো শুক্র আলহামদুলিল্লাহ যে আর যাই হোক, বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতিও যথাযথ নিয়ন্ত্রণ নাই, যেখানে সেখানে ডাকাতি হচ্ছে, তারপরে ট্রাফিক ঠিকঠাক মতো দায় দায়িত্ব পালন করছে না। কারণ 15 বছরে সুবিধাভোগী পুলিশ প্রশাসন শুধু না, প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারাই তাদের ভিতরে কাজে কামে অনেক স্থবিরতা এবং এই সরকারকে কিভাবে ব্যর্থ করা যায় তার মানসিক প্রচেষ্টাও তাদের আছে, নীরবতাও তাদের আছে। এই করে একটা খারাপ পরিস্থিতির তৈরি করতে যেও কিন্তু আলটিমেটলি মানুষের কারণে তারা করতে পারছে না। কারণ মানুষ এটাকে ধরেই নিচ্ছে যে ষড়যন্ত্র এর পিছনে আছে, থাকবে, করবে। যারা ষড়যন্ত্র করবে তারা 15 বছর ষড়যন্ত্র করেছে এবং তাদের হাতে বাংলাদেশের রাষ্ট্রের সম্পদ সবগুলি আছে। অতএব আমাদেরকে এখানে ধৈর্য ধরতে হবে, সহনশীল হতে হবে, হলে একটা পজিটিভ কিছু আসবে। সেই হিসেবে ইকোনমিক্সের যে রিপোর্ট, এটা বাংলাদেশের অহংকার করার মতো, গর্ব করার মতো, বাংলাদেশের মানুষ যে অনেক কিছু পারে সেটাই কিন্তু এই রিপোর্টের মাধ্যমে প্রমাণিত হলো। যে সেই দারিদ্র্য দুর্ভিক্ষের বাংলাদেশ, নির্যাতিত বাংলাদেশ, আয়নাঘরের বাংলাদেশ, গণতন্ত্র গুম হওয়ার বাংলাদেশ, জীবন্ত মানুষ গুম হওয়ার বাংলাদেশ আজকে অল্প কয়েকদিনের ব্যবধানে সারা বিশ্বের শ্রেষ্ঠ একটা দেশে রূপান্তরিত হয়েছে। এটা জাতি হিসেবে, দেশের নাগরিক হিসেবে আমি সত্যিকার অর্থেই গর্ববোধ করি এবং এর জন্য এই অবস্থানটা যাতে আমরা ধরে রাখতে পারি, এজন্য আমাদের প্রত্যেকের প্রচেষ্টা থাকবে এই ক্ষেত্রে। আর এইখানে যেটা আপনি বললেন যে পরামর্শটা কি, পরামর্শটা অবশ্যই এই যে কোনো জিনিস অর্জনটা যেমন অনেক কষ্ট, এটা ধরে রাখাটাও কিন্তু ব্যাপক কষ্ট। তবে ধরে রাখার প্রচেষ্টাটা সার্বজনীনভাবে করতে হবে। সার্বজনীনভাবে আমরা ধরে রাখার প্রচেষ্টাটা যাতে করি, তাহলে এটা একটা স্থায়ী রূপ হবে। স্থায়ী রূপ হলে বাংলাদেশ একটি ভালো জায়গায় স্থিতিশীল হওয়ার প্রচেষ্টায় লিপ্ত হবে। কারণ এই অস্থিতিশীল রাষ্ট্রে সব কিছু অস্থিতিশীল। সেখানে একটা ভালোর যদি আমরা স্থায়ী করতে পারি, স্থিতিশীল করতে পারি, সেটা আমাদের একটা কাঙ্ক্ষিত লক্ষ্য শুধু না, একটা স্থায়ী গর্বের বিষয়ে রূপান্তরিত হবে। সেই জন্য বর্তমান সরকার থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আমরা যারা আছি, এই প্রচেষ্টাটা অব্যাহত থাকাই উচিত। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার ফিরবো। একটু মোস্তফা কামাল ভাই, আপনার কাছে আসতে চাই। এই যে আমাদের যে বিশ্বসেরার অবস্থান, এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা গুরুত্বপূর্ণ, কিংবা এই বিশ্বসেরা
যেই তৈরি আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক কিংবা রাজনৈতিক প্রেক্ষাপট উন্নয়নে কতটা সহযোগিতা করতে পারে? জি, ধন্যবাদ আপনাকে জাফর সাদিক। খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আমার সহ আলোচক সংসদে দেখেছি, রাজপথেও দেখেছি অত্যন্ত উচ্চকণ্ঠী নেত্রী পাপিয়া আপা। তো ধরেন ইকোনমিস্ট এই রিপোর্টটা করেনি বা আমাদেরকে রুল নম্বর 1 দেয়নি, তারপরও আমাদের যে অর্জনগুলো, ওগুলোর জন্য হয়তো ইকোনমিস্টের অপেক্ষা করতে হয় না, একেবারে দৃশ্যমান আমাদের অর্জনগুলো। 5 আগস্ট যে অর্জন, সেটা ছিল অকল্পনীয়, অবিশ্বাস্য। যারা অর্জন করেছেন তারা শুধু মৃত্যু ছাড়া আর কিছু দেখেননি সামনে, স্বপ্ন দেখেননি যে জয়ী হবেন। তাদেরকে যারা পেছন থেকে সহযোগিতা করেছে, তখনও সহযোগিতা শব্দটি আসেনি, তখনও তারা বলেছিলেন নৈতিক সমর্থন আছে, অর্থাৎ বিএনপি, জামাত সহ রাজনৈতিক দলগুলো। তারাও কারো ঠিকানা ধরে নিয়েছেন যে বাকি জীবনটা জেলেই কাটবে, অথবা যদি কোনো রকমে কোথাও লুকিয়ে থাকা যায়। এটাই ছিল বাস্তবতা। তো যেখানে ওই রকম বিনা রক্তপাতে একটা অভ্যুত্থান ঘটে গেল বা বিপ্লব ঘটে গেল, সেটা এক বিশাল অর্জন। তো এরকম অর্জনের পর দিন তিনেক বাংলাদেশে সরকারও ছিল না। ওই সময়টা খেয়াল করে দেখুন, আমাদের যে এরকম একটা ভয় ছিল কারো কারো মধ্যে, আশঙ্কা ছিল যে দেশ যথাযথ প্রক্রিয়ায় এগোচ্ছে কিনা বা এগোবে কিনা, ওই ভাবনার মধ্যে 3 দিন কিন্তু সরকারবিহীন অবস্থায় দেশ চলে গেল। তেমন উল্লেখযোগ্য মাত্রায় কোনো অঘটন ঘটেনি, যদিও কারো কারো যৌক্তিক কারণে আশঙ্কা ছিল, এবং এই আশঙ্কা ব্যক্তও করা হয়েছিল আওয়ামী লীগ না থাকলে, ক্ষমতায় না থাকলে বলা হয়নি, শুধু বলা হয়েছিল আওয়ামী লীগ না থাকলে প্রথম রাতেই 20 লাখ লোক মারা যাবে। যেটা সাধারণ সম্পাদক নিজেও দাবি নিজেও করেছেন দাবি যে 10 করেছেন। লাখ মানুষ হ্যাঁ, সর্বশেষ তিনি 20 পর্যন্ত উঠেছেন। 20 লাখ লোক মারা যাবে প্রথম রাতে, বাদবাকি দিন রাতগুলো তো পড়েই থাকবে। এরপরে সাধারণ মানুষের মধ্যে একটা আশঙ্কা ছিল যে বিএনপি যে মাত্রায় নির্যাতিত হয়েছে, যে তারা কি মাত্রায় প্রতিশোধ নেয়। সাথে Practically জামায়াতের কিন্তু আমরা ব্যাপারে একটা বড় আশঙ্কা ছিল। জামাতের বিষয়ে ছিল আরও বেশি মাত্রার আশঙ্কা, যে তাদের নেতাদেরকে ফাঁসি দেয়া হয়েছে, তারা সেটাকে হত্যা মনে করেন, বিচারিক হত্যা মনে করেন, বিচারের নামে হত্যা মনে করেন। দেখা গেছে তারাও কিন্তু ওই রকম কিছু একটা করেনি। আরও একটা আশঙ্কা ছিল, একটা দল আছে বা গোষ্ঠী আছে বাংলাদেশে যারা তাদেরকে নিজেদেরকে অরাজনৈতিক দাবি করেন, হেফাজতে ইসলাম। এরা কারো কথাবার্তা একটু কম শোনেন, নিজেদের সিদ্ধান্ত মতোই তারা চলেন, যে তারা যেন কি করে, ওইটাও কিন্তু ভিতরে ভিতরে আশঙ্কা ছিল। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেল যে এক অন্যরকম বাংলাদেশ, এক নতুন বাংলাদেশ। এরপর যিনি ক্ষমতায় বসলেন, ডক্টর ইউনূস, সমঝোতার ভিত্তিতে বা বোঝাপড়ার ভিত্তিতে, তার দিক থেকেও কিন্তু আশঙ্কা ছিল যে মজলুম বলতে যেটা বোঝায় সেটা তিনি। তাকে তাচ্ছিল্য করা, পদ্মায় টুস করে ফেলে দেয়া, ঠুস করে আবার তুলে আনা, তাচ্ছিল্য করা, ব্যঙ্গ করা, মস্করা করা, তার উপর আবার ভোগান্তিতে ফেলা, যে এই লোকটাও তো প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারেন যেহেতু তিনি মানুষ। কিন্তু আমরা খুব মিরাকলি দেখলাম যে তিনিও প্রতিশোধের দিকে গেলেন না, বরং কোথাও কোথাও যে মক জাস্টিস শুরু হলো, বিচারের আগে বিচার, তিনি সেটাতে বাধা দিলেন। বললেন যে বিচারের আগে যদি বিচার এই প্রক্রিয়া চলতে থাকে তাহলে আমি নেই, এই ধরনের কঠিন শব্দও তিনি ব্যবহার করেছেন। আবার সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আমার কথা শুনতে হবে। অর্থাৎ তিনি একটা এনওসি নিয়েই কিন্তু কাজটা শুরু করেছেন। তো ওই বিসমিল্লার পথে দেখা গেল বাধা শুরু হলো, একটার পর একটা বাধা, জঘন্য মাত্রার বাধাও কিন্তু আসতে থাকলো। একে একে দেখা গেল আমাদের প্রতিবেশী দেশ থেকে উস্কানি। তো আবার কেউ বলছেন সেটা ষড়যন্ত্র। আমি গণমাধ্যমের জায়গা থেকে সেটাকে ষড়যন্ত্র বলতে চাচ্ছি না, সেটাই ওই দেশটার কূটনীতি, তাদের কূটনৈতিক আচরণটা এই মুহূর্তে সেটাই যৌক্তিক এবং স্বাভাবিক। তাদের পছন্দের সরকারের যেই পরিণতি এখানে হয়েছে, এটা সহ্য করা তাদের জন্য বড় কষ্টের। তাও জেনাতন রাষ্ট্র নয়, যে রাষ্ট্রটি বিশ্বের সুপার পাওয়ার হতে চায়, তাদের এরকম পতন এখানে, তাদের কোনো রাডারেও ধরা পড়েনি যে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তাদের পছন্দের সরকারের প্রধানমন্ত্রী এক কাপড়ে চলে যাবেন ৪৫ মিনিটের নোটিসে। তো সেই ক্ষেত্রে মানুষের মধ্যে নানান ক্রিয়া বিক্রিয়া, যারা একটু ধর্ম পছন্দ করেন, ধর্মাশ্রয়ী, তারা ওটাকে বলতে চান যে আবাবিল পাখির মতো আক্রমণ। আর যারা একটু ইতিহাস নিয়ে গবেষণা করেন, তারা সেটাকে বলতে চান যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এই অঞ্চলে আসবেন বলে শোনা যাচ্ছে,
ওনার ঘোড়ার পায়ের আওয়াজ পাওয়া গেছে, ওনার পায়ের আওয়াজ না, কিন্তু ওনার ঘোড়ার পায়ের আওয়াজ। লক্ষণ সেন পেছনের দরজা দিয়ে চলে গেলেন। আর এখানে পাওয়া গেল যে বৈষম্য বিরোধী ছাত্রদের পায়ের আওয়াজ শাহবাগ ক্রস করে বাংলা মোটরের দিকেও পাওয়া যাচ্ছে। ওই সময়ের মধ্যে কিন্তু তিনিও পালালেন। অর্থাৎ ইতিহাসের সাথে এক মিল, আবার ধর্মীয়ভাবে আরেক ব্যাখ্যা। ওই ক্ষেত্রে আমাদের যে ছেলেরা এবার এই কাজটি করেছে, বরাবর যেটা হয় একেবারে নতুন সেটা তা নয়। যারা আন্দোলন করে তাদেরকে দুষ্কৃতিকারী বলতে বরাবর সব সরকারই পছন্দ করে। একটু উল্লেখ করতে হয়, ৭১-এ যারা যুদ্ধ করেছিল তাদেরকে পাকিস্তানি শাসকরা বলতো নেমক হারাম, বা স্বাভাবিকভাবে বলতো শুয়োর কা বাচ্চা, দুর্বৃত্ত। এরপরে যখন ৭৩, ৭৪, ৭৫-এ আওয়ামী লীগের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, অর্থাৎ জাসদ সহ কিছু রাজনৈতিক দল, তাদেরকে নষ্ট বলা হতো। এর পরবর্তীতে ৯০-তে যারা আন্দোলন করেছে, আপারাও ছিলেন, তাদেরকে তাচ্ছিল্য করে বলা হতো টোকাই। ঠিক ধারাবাহিকতা এবার দেখেন, এবারের ছেলেদের বলা হলো রাজাকারের নাতিপুতি। এরকম একটা বিপর্যয়ের মধ্য দিয়েও যে প্রতিশোধ পরায়ণ কেউ হয়নি, এটা কিন্তু কম অর্জন নয়। যদি প্রশ্ন করেন যে এই প্রতিশোধ পরায়ণ না হওয়ার তো কোনো অর্থনৈতিক ভ্যালু নেই, এটা রাজনৈতিক ভ্যালু থাকতে পারে, না অর্থনৈতিক ভ্যালু আছে। এটা যে একটা ধৈর্যের পরীক্ষা, সহনশীলতার পরীক্ষা, সক্ষমতার পরীক্ষা, ঘুরে দাঁড়ানোর একটা এক্সামিনেশন, রীতিমতো ওখানে তারা উত্তীর্ণ হয়েছে। নিশ্চয়ই ইকোনমিক্স যে সূচকে এই মানদণ্ডটা নির্ণয় করেছে, তাদের কিছু ক্রাইটেরিয়া অবশ্যই আছে। সেখানে অবশ্যই আমরা যেটা বরাবরের মতো জানি যে মানসিক শক্তির বিকাশ কতটুকু, ধৈর্যের বিকাশ কতটুকু, সহ্যের প্রমাণ আপনার কতটুকু। সাথে আমরা এটা নিয়ে আরেকটু আলাপ করব, তবে তার আগে পাপিয়া আপা আপনার কাছে একটু জানতে চাই যে এই ধৈর্যের পরীক্ষা দিয়ে বলা, কামাল ভাই যেটা বলেন ধৈর্যের পরীক্ষা দিয়েছে ছাত্র জনতা, এবং আমি এখানে রাজনৈতিক দলকেও যুক্ত করতে চাই, ধৈর্যের পরীক্ষা বিএনপিও দিয়েছে। কিন্তু এই সময়ে এসে কি বিএনপির ধৈর্যচ্যুতি ঘটার সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা, নির্বাচন প্রশ্নে কিংবা ক্ষমতার আসার প্রশ্নে, অথবা হচ্ছে এলাকা ভিত্তিক আপনার যে ধরনের আধিপত্য কিংবা নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে? এখানে প্রথম ব্যাপার হচ্ছে কি যে যে কোনো রাষ্ট্র তো অনির্বাচিত প্রতিনিধির দ্বারা বেশি দিন চলতে পারে না, এবং অনির্বাচিত প্রতিনিধি আবার এমন কিছু কিছু কাজ করে যেটা আবার নির্বাচিত প্রতিনিধির পক্ষে সম্ভবপর না। যেমন ধরো রাজনৈতিক সংস্কার, দলীয় সংস্কার, অর্থনৈতিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, এগুলোর জন্য কিন্তু নিরপেক্ষ সরকারের প্রয়োজন হয়। কারণ রাজনৈতিক সরকার করতে গেলেই যেহেতু পক্ষ বিপক্ষ আছে, একবারে সার্বজনীনভাবে সর্বসম্মতভাবে বাংলাদেশ সৃষ্টির পর থেকে অদ্যাবধি এমন কোনো সংস্কার নিয়ে ঐক্যমত কিন্তু পৌঁছায় নাই। সামান্য সামান্য কখনো কখনো এক টেবিলে বসে ঐক্যমত পৌঁছালে বাসায় যাওয়ার পরে আবার দ্বিমতও কিন্তু পোষণ করছে। বিশেষ করে স্বৈরাচার বিরোধী আন্দোলনের এই ৩ জোটের রূপরেখা, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে অতীতে এই ধরনের ইতিহাস এবং দৃষ্টান্তও কিন্তু আছে। তো এইখানে যেটা ব্যাপার হচ্ছে, যেমন নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে অনেক রকম প্রবলেম অনেক জায়গায় হচ্ছে। বিশেষ করে তৃণমূলে ইউনিয়ন পরিষদ, পৌরসভা নির্বাচন, একটা জন্ম সনদ, একটা মৃত্যু সনদ, তারপর একটা চারিত্রিক সার্টিফিকেট, এগুলো প্রতিনিয়তর ব্যাপার। এখন একটা নির্বাচিত প্রতিনিধি যেভাবে করে, একটা ওয়ার্ডের চেয়ারম্যান কি কমিশনার সবাই মিলে, একটা প্রশাসনিকভাবে সেটা কিন্তু সেভাবে হয় না। কারণ প্রশাসনের দায়িত্ব পালন করার পরে বাদবাকি সময়ে সপ্তাহে 1 দিন কি 2 দিন সে সময় দিচ্ছে। কিন্তু এই বিষয়গুলো কিন্তু জনগণ ভালোভাবে নিচ্ছে যে যাই হোক নির্বাচন হোক, কিন্তু নির্বাচনটা যাতে ফেয়ার হয়, ভোটার লিস্টটা যাতে ফেয়ার হয়। যেই ভোটের অধিকার নিয়ে এই 15টা বছর কেন বাংলাদেশ সৃষ্টির পর থেকে, স্বাধীনতা প্রাপ্তির পর থেকে 72-74-এর নির্বাচন বলেন, যেটাই বলেন, একবারে এই 18 পর্যন্ত কম বিতর্ক কিন্তু হয় নাই, কম বেশি বিতর্ক আছেই। ইভেন 91-এর এত বস্তুনিষ্ঠ নির্বাচনকে নিয়েও কিন্তু তৎকালীন সময়ে বিরোধী দলের নেত্রী কিন্তু প্রশ্ন পর্যন্ত তুলেছে। তো সেই জন্য বাংলাদেশের মানুষ এখন মানসিক প্রস্তুত হচ্ছে পজিটিভ চিন্তাভাবনা, পজিটিভ কিছু পাওয়া। শুধু পজিটিভ পেলেই হবে না, সেটা দীর্ঘমেয়াদী হতে হবে, লাস্টিং হতে হবে, এবং সেটা একটা ব্যাপক পরিকল্পনার ভিত্তিতে আধুনিকত্বও কিন্তু থাকতে হবে তাতে, যাতে আজ থেকে 50 বছর পর ওটাই আধুনিক তত্ত্বই মনে হয়। এত আগাম চিন্তা, এত ভবিষ্যৎ চিন্তা, পরিকল্পনা চিন্তা করে সব কিছু করা, যার কারণে নির্বাচন নিয়ে তড়িঘড়ির ব্যাপার না। এমন কিছু বিষয় আছে যেটা নির্বাচিত প্রতিনিধি ছাড়া সমাধানও কিন্তু সম্ভবপর নয় স্বাভাবিক কারণে। আর সংস্কারের যে ব্যাপারটা, এই সরকার যে খুব তড়িঘড়ি করে সংস্কারের ব্যাপক বন্দোবস্ত সব দিক থেকে করছে মানুষের চোখে পড়ার মতো, সেটাও কিন্তু না। তো স্বাভাবিক কারণে আমরা যখন রাজনীতি করি, মানুষের কাছে তো আমাদের জবাবদিহিতা আছে, আমাদের প্রশ্নের উত্তর দিতে হয় যে নির্বাচনটা কবে হবে, কিভাবে হবে,
তার মডেল কোথায়, সংস্কার কোথায়? মানে এখন ধরেন নির্বাচনের মানুষ তো একটা ডেডলাইন দেওয়া হয়েছে এখন যে 25 দিবে, 26 কিন্তু জুলাই। সেটা কি পদ্ধতিতে হবে, কি পরিমাণ স্বচ্ছ হবে, কি পরিমাণ বস্তুনিষ্ঠ হবে, ভোটার তালিকা কতখানি স্বচ্ছ করতে হবে, হালনাগাদ করবে না পূর্ণাঙ্গ করবে, সবকিছু কিন্তু আপা এখানে আমি একটা আপনাকে একটা ছোট্ট সুনির্দিষ্টভাবে প্রশ্ন কিছু করতে চাই, সেটা তথ্য হচ্ছে নাই। আপনি যে জনতার কথা বললেন কিংবা আপনার যে রাজনৈতিক যারা নাকি অনুসারী কিংবা আপনার সাথে এলাকায় যারা কাজ করেন তাদের কথা বলেন, তারা নির্বাচন নিয়ে প্রশ্ন করছে কিংবা জানতে সাধারণ চাইছে। মানুষও করছে। সাধারণ মানুষও করছে। এই আন্দোলনের একটা বড় স্টেক হোল্ডার যে ছাত্র জনতা, তাদের একটা অন্যতম সংগঠন হচ্ছে জাতীয় নাগরিক কমিটি, এবং সেখানে সার্জিস আছেন, সার্জিস আলম, তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা। তিনি বলেছেন যে 30 জুলাইয়ের আগে আমরা অনেক রাজনৈতিক দলকেই সমর্থনটা জানাতে দেখিনি এবং তারা মাঠে ছিলেন। একটা, 2 নম্বর হচ্ছে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন আজকে বলেছেন যে আমাদের যারা সিনিয়ররা আছেন তারা নাগরিক কমিটি রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়াটাকে ভালোভাবে নিচ্ছে না, তারা স্বাগত জানাচ্ছে না, এবং তারা বলেছেন সংস্কার বলতে শুধু নির্বাচনী ব্যবস্থা সংস্কার না, রাজনৈতিক দলগুলোর সমান অংশগ্রহণ এবং এই ধরনের আপনি যেটা ভোটার তালিকার কথা বলেন এগুলো নিশ্চিত না করে নির্বাচন দিলে এটা আসলে উচিত হবে না। হ্যাঁ, আমি তো প্রথমে বললাম যে রাজনৈতিক সংস্কারেরও প্রয়োজন আছে, এবং সকল দল, আমি তো বললামই যে একবারে একমত পোষণ যাতে করে, অতীতে একমত পোষণ করেনি অনেক ব্যাপারই। এখানে না, বসে এই করছি, নতুন বাসায় যে রাজনৈতিক দেব। দল গঠনের এখন ব্যাপারে আপনার নতুন রাজনৈতিক দল গঠনের আমার ব্যক্তিগত মতামত, এটা আমার দলীয় মতামত না, আর আমার দলে আমি এমন কোনো পোস্ট পজিশন হোল্ডও করি না যে এরকম দলীয় মতামত আমি এসে টক শোয়ে দিতে পারি, সেখানে আমার নিষেধ থাকারই স্বাভাবিক। আমার ব্যক্তিগত মতামত যেটা, যে এরা একটু দীর্ঘমেয়াদী করতে চাচ্ছে, এরা রাজনৈতিক সংগঠন করার চিন্তা চেতনা এদের ভিতর আছে, এবং এই প্রতিনিধিগুলোকে নিয়ে বিভিন্ন জায়গায় সেট আপ, মানে টকশো মকশোতে আমরা আসি ওদের সাথেই দেখি বিভিন্ন এলাকার ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে, তারা ক্যান্ডিডেট হয়ে গণসংযোগ করছে। ক্যান্ডিডেট হয়ে গণসংযোগ করাটা খারাপ না, কিন্তু তারা কোন দলের, কিভাবে, কি প্রতীক, এগুলো তো একটা ব্যাপার আছেই। তো থাকলে আমার কথা হচ্ছে যে রাজনৈতিক সংগঠন করে ক্ষমতায় থেকে ভোটার করতে দেওয়া যাবে না। এই যারা সবাই মিলে আন্দোলন, ত্যাগ এবং জীবন আত্মাহুতির মাধ্যমে যে সরকারটা আসছে, এই সরকার কোনো প্রকার রাজনৈতিক সংগঠন তৈরি করুক, এটা কি আপনারা এটা- কিংস পার্টি হিসেবে দেখছেন? এইটা আমি শুধু না, বাংলাদেশের কেউই চায় না। আপনি ভালো করে হিসাব করে দেখেন, ক্ষমতায় থেকে রাজনৈতিক সংগঠনের জন্ম, কেউ আসলে যত ভালো সংগঠনই হোক, ওইটা একটা কালিমা মনে করা হয়, এবং ওইটা মনে করা হয় যে স্বাভাবিকভাবে যে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার কথা, সেই সন্তানটা স্বাভাবিক প্রক্রিয়া ভূমিষ্ঠটা হলো না। এটাই কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ধরে নেওয়া হয়। এই জন্য দেখেন, আজকে ইকোনমিক্স যদি বাংলাদেশকে সেরা দেশ হিসেবে চায়, সেরা দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে এবং ঘোষণা দিয়েছে, কিংবা তাদের প্রতিবেদনে এসেছে, এখানেই হচ্ছে আমার মানে সার্বজনীন ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। এইখানে কিংস পার্টি গঠনের কোনো সুযোগ থাকতে পারে না, কিন্তু না থাকাটাই তাদেরকে উচিত। কিংস পার্টি মনে হওয়ার কারণটা কি? তাদের তো ধরেন যারা নাকি নাগরিক কমিটির সাথে যুক্ত তাদের কেউ তো সরকারে নেই। নাগরিক কমিটির সাথে সরকার না থাকলে হঠাৎ করে নাগরিক কমিটিটা আসলো কোথা থেকে, কিভাবে আসলো, এবং এইটার পাশ্চাত্যে অন্তর্নিহিত হবে কারা আছে? বাংলাদেশ খুব ছোট্ট জায়গা, এগুলা গন্ধ, দুর্গন্ধ, সেন্ট বলেন, পারফিউম বলেন, মিষ্টিগন্ধ বলেন, সব কিছু ছড়ায় যায়। এটা খুব একটা জানতে বুঝতে কারোর সময় কিন্তু লাগে না। এই জন্য আমি যেটা চাই, যে এত আত্মত্যাগ, এত হচ্ছে রক্ত, এত দীর্ঘ সময় নির্যাতনের, দীর্ঘায়িত নির্যাতনের যে মেয়াদটা, এতে আমরা সবাই কম বেশি নির্যাতিত হয়েছি। এখানে আমরা এমন কিছু করব না ব্যক্তিগত স্বার্থে কি আমাদের গোষ্ঠীগত স্বার্থে, যে এই বিজয়টা নষ্ট হোক, কালিমা যুক্ত হোক, এবং আসলে আন্দোলনের যে সুফলটা, যে কারণে মানুষ ভোটের অধিকারটা চেয়েছে, নিরপেক্ষ ভোট চেয়েছে, বিশ্বাসযোগ্য ভোট চেয়েছে, গুম খুনের হাত থেকে বাঁচতে চেয়েছে, মিথ্যা মামলার হাত থেকে বাঁচতে চেয়েছে, সংবিধানের স্পিরিট, সংবিধানের মতো স্বাধীনতা থাকতে হবে। নিজের ব্যক্তিগত স্বার্থে আরপিও পরিবর্তন করলাম, সংবিধানের ধারা উপধারা পরিবর্তন করলাম, সংযোজন করলাম, বিয়োজন করলাম, ব্যক্তিগত স্বার্থে এগুলো আর চলবে না, এগুলো কেউ চলতে চায় না। কিন্তু আমি এই সরকারের খুব স্লো, এই সমস্ত কর্মকাণ্ড সহ রাষ্ট্র পরিচালনা খুবই স্লো। এরকম স্লো হলে আসলে মানুষের ভিতরে প্রশ্ন চলে আসতেছে, যারা তো 2 বছরও নির্বাচন দিতে পারবে না। কিন্তু সরকারের বক্তব্য যেটা 15 বছরে, যেটা শ্বেতপত্র কমিটিও দেখিয়েছে যে 15 বছরে সমস্ত প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে, অর্থনৈতিক কাঠামো ভেঙে ফেলা, সরকারের এর বক্তব্য উত্তরটা আমি বলছি আমি। দিচ্ছি। তো তারা, আমরা যেটা দেখেছি অর্থনৈতিক খাতে কিন্তু অনেকগুলো উন্নয়নও হয়েছে। আমাদের রেমিটেন্সের প্রভাব প্রায় 26% গত বছরের তুলনায় বেড়েছে। আমাদের একই সাথে মূল্যস্ফীতির যে জায়গাটা সেটি ধীরে ধীরে কমে আসছে, সরকার এই জায়গা থেকে সরকারের ব্যাখ্যাগুলো আসছে। একই সাথে তারা বলতে চাচ্ছে যে ঋণ খেলাপি ঋণ 12.5% মতো ছিল, এটা 30% পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনাও আছে। তো এগুলো সংস্কার না করে নির্বাচন দিয়ে কোন দলের হাতে না, ক্ষমতা এর তুলে দিলে উত্তরটা হচ্ছে খুব স্পষ্ট।
শুধু অর্থনৈতিক যেমন বিগত সরকারে বলতো অর্থনৈতিক উন্নয়ন করছে, আমি মেট্রো রেল করছি বা অমক করছি তমক করছি, আমাকে তোমরা মানবা না কেন? তো শুধু উন্নয়ন দিলেই যে বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন হয় তা কিন্তু না। রাজনীতিকে কারাগারে নির্বাসিত করে রাষ্ট্রীয় অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বহীন হয়ে গেছে কিন্তু 15 বছরই, আপনি ভালো করে দেখেন। এই জন্য আমি এই সরকারের কাছে আমার যেটা প্রত্যাশা থাকবে যে উন্নয়ন শুধুমাত্র অর্থনীতি করলে হবে না, আপনাদের উন্নয়ন গণতন্ত্রের উন্নয়ন করতে হবে, আপনার উন্নয়ন ভোটের পদ্ধতির উন্নয়ন করতে হবে, বিচার ব্যবস্থার উন্নয়ন করতে হবে, রাজনৈতিক দলের সংস্কারকে আনতে হবে। সংস্কার নিয়ে এসে আমাদের ত্রুটি বিচ্যুতিগুলি একবারে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুদ্ধ আত্মায় সুন্দর চোখে সার্বজনীনভাবে রাষ্ট্রের কল্যাণে যে নাগরিকের কল্যাণে রাষ্ট্র, এই জিনিসটা প্রতিষ্ঠা করার সেবক হতে হবে। এইখানে আমি লিমিটেড কোম্পানি হতে চাই না। এখানে আমি ওই নিবন্ধন তো অনেক দলই নিছে, কিন্তু দেখেন রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দলের নির্বাচন কমিশন থেকে নিবন্ধন নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন নিলেও মনে হচ্ছে ভালো হতো। কারণ ব্যবসায়ীদেরকে যে আধিপত্য, যে ব্যবসা রাষ্ট্র করছে, বোল্ডার মুরগি নিয়ে কচুর লতি থেকে শুরু করে সব কিছু নিয়ে, মোটা চাল নিয়ে, শাক নিয়ে, সমস্ত কিছু নিয়ে যে করছে সিন্ডিকেট আর ব্যবসা, ওষুধ কোম্পানি থেকে শুরু করে ওষুধ মানুষের উপকারে কতটুকু লাগবে তার চেয়ে ওষুধ কিভাবে ভেজাল দিয়ে বেশি দামে জনগণের শরীরে পয়জন হিসেবে ঢোকানো যায়, এই যদি হয় ওষুধ কোম্পানির লক্ষ্য, হাসপাতালের ব্যক্তিগত ক্লিনিকগুলা অধিকতর মুনাফার জন্য সেবার দন্তের সহ বাংলাদেশের কোনো বড় প্রাইভেট হাসপাতালে নাই, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। প্যাকেজ বলতেছে অপারেশনের, সেলাই কাটা আলাদা চার্জ, মলম লাগানোর আলাদা চার্জ, ব্যান্ডেজের আলাদা চার্জ, তাহলে কি প্যাকেজটা কিসের? ভবিষ্যতে এটা পরিবর্তন কি হওয়ার সুযোগ আছে? গতি প্রকৃতি যা দেখছি পরিবর্তন করতেই হবে। এই পরিবর্তন না করে কোনো উপায় নাই। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা ব্যাংককে চলে যাচ্ছে চিকিৎসার জন্য, সিঙ্গাপুরে যাচ্ছে, ভারতে যাচ্ছে। তাহলে বাংলাদেশেরটা বাংলাদেশে রাখতে গেলে ডাক্তারদের পেশাদারিত্ব আর ওই বড় বড় শিল্পপতিরা হাসপাতালের মালিক হয়ে রোগের নামে, চিকিৎসার নামে যেভাবে মুনাফেকি আর যেভাবে তারা কিভাবে বেশি অর্থ উপার্জন করবে, এই যে মনোবৃত্তি, এই হাসপাতাল নিয়ে, রোগ নিয়ে, চিকিৎসা নিয়ে, এখানে মানবিকতা থাকতে হবে। এখানে অন্যান্য রাষ্ট্রের সাথে চিকিৎসা ব্যয় এবং চিকিৎসার মানের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। আমরা আপনার কাছে আবার আসবো, একটু কামাল ভাই আপনার কাছে আসতে চাই। যেটি তিনি বললেন এক ধরনের সামঞ্জস্য থাকতে হবে, পরিবর্তন আসতে হবে। তিনি একটি রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করেন এবং সেই রাজনৈতিক দলের ব্যাপারেও এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি, তাদের মধ্যে এক ধরনের আস্থার সংকট আমরা বিভিন্ন কথাবার্তায় দেখেছি। আপনার কি মনে হয় আপা যে মনোভাবটি পোষণ করছেন বৃহৎভাবে বিএনপি কিংবা যেই দল এখন বড় হিসেবে সামনে রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় আসবে, তারা আপার এই মনোভাবটুকু পোষণ করে পরিবর্তনগুলো করতে সক্ষম হবে কিংবা করবে? আপা যেটা মনে করছেন সেটা তিনি উল্লেখ করে নিয়েছেন যে সেটা তার ব্যক্তিগত মতামত, কারণ তার দলীয় যে আদর্শ অথবা যে বক্তব্য এটা আবার ওটার সাথে যায় না। বিএনপির সাথে বহুদলীয় শব্দটা ঐতিহাসিকভাবে সম্পৃক্ত। বহুদলীয় বলতে গেলে বহুমতেরও সেখানে গুরুত্ব দিতে হয়। সেই ক্ষেত্রে ছাত্ররা তাদের একটা আকাঙ্ক্ষার জানান দিয়েছে বা কাজ করছে। সমস্যা হয়ে গেছে ভিন্ন জায়গায়, প্রকাশভঙ্গিতে গোলমাল হচ্ছে। কথা হয়তো আপনি যেটা বলছেন আমিও সেটাই বলছি, কিন্তু প্রকাশভঙ্গিতে প্রত্যেকটা দিন গোলমাল বাঁধছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেই মাত্র একটা সুসংবাদ আপনি উল্লেখ করলেন প্রথম বাক্যে, দ্বিতীয় বাক্যে গিয়ে আর একটা কুসংবাদ যোগ হচ্ছে। আজকে সুসংবাদ যে ইকোনমিস্ট আমাদেরকে একটা ভালো মার্জিনে নিয়ে গিয়েছে, ঠিক সমান্তরালেই সংবাদ আছে যে সাভারে কি হয়েছে, ডাকাতি হয়েছে, গতকাল ব্যাংকে জিম্মি নাটক হয়েছে কেরানীগঞ্জে, আবার একজন হাফেজ সাহেবকে জবাই করা হয়েছে যাত্রাবাড়িতে। অর্থাৎ একটার সাথে আরেকটা যে সাংঘর্ষিক খবর এখানে উল্লেখ করতে হয়। আমাদের যিনি এখন প্রধান উপদেষ্টা, তার যে মান সম্মান সেটা শুধু আমাদের প্রধান উপদেষ্টা হওয়ার কারণে নয়, এসব মান সম্মানের উচ্চতা শিখর তিনি আগেই পেরিয়ে গেছেন। বিশ্বের 500 মুসলিম শাসকের মধ্যে ওনার রোল নম্বর 50। এটা শুধু নতুন যোগ হয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পরে। ঠিক এই মুহূর্তে যখন এই খবরটা যে 50 নম্বর পজিশনে ডক্টর ইউনূস, আরও খবর তিনি D8 সম্মেলনে গেছেন, সেখানে রাজ সম্মান পেয়েছেন। ঠিক সমান্তরালেই পাশের খবর হচ্ছে টঙ্গী বিশ্ব ইজতেমার ওখানে 4 জনকে হত্যা করা হয়েছে। একটা বিশ্বমানের খবর আর একটা স্থানিক খবর, কিন্তু দুটারই কিন্তু ভ্যালু আছে, নিউজ ভ্যালু আছে। এখন কার কাছে কোনটা বেশি নাড়া দেয় সেটা যার যার বিষয়। এখানে ছাত্ররা যেই
ইচ্ছা এগোচ্ছে, ওখানে তাদের মধ্যে একটা মতবিরোধ আছে। কিন্তু বড় দল হিসেবে বিএনপির সাথে যে তাদের যে কথার দ্বন্দ্ব, সেটা আর স্নায়ুতে নেই, মুখেও চলে এসেছে দ্বন্দ্বগুলো, ভাষাগুলো খুব সুন্দর হচ্ছে না। এটা কি এক ধরনের রাজনৈতিক কৌশল, এই বিষয়টাকে আলোচনায় জিইয়ে রাখা কিংবা হচ্ছে এক এই ধরনের হাইপ সময়ে তৈরি করা? যেখানে লাশগুলো রক্ত এখনো রাস্তায় আছে, যেখানে ব্যথায় কাতরাচ্ছে হাজারে হাজার, ওই সময় এই কৌশল অত্যন্ত নোংরামি। এটা কৌশলের সময় নয়। ভাবতে হবে যে গত বছর এই সময়ে ওনারা কোথায় ছিলেন, বড় কষ্টে ছিলেন বিএনপিরা। আর যারা বৈষম্য বিরোধী ছাত্র, তারা তখন কিন্তু হাঁটি হাঁটি পা পা করে অলি গলি ঘুরছে, সংগঠিত হচ্ছে। ওই তুলনায় তারা এখন নিঃশ্বাস নিচ্ছে। 4 মাস আগেও তারা এটা কল্পনা করেনি, অথবা যখন আন্দোলন করেছে তখন কিন্তু বলেনি যে আমরা এইভাবে শেখ হাসিনাকে ধাওয়া দেব, উনি চলে যাবেন, চলে যাওয়ার পর আমরা একটা উপদেষ্টা পরিষদ করব, 2-4 জন উপদেষ্টা পরিষদে থাকবো, 2-4 জন বাইরে থাকবো, এরপরে নির্বাচন হবে। কথাবার্তা কিন্তু এরকম ছিল না, ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। তাও সেটা কি নিয়ে বৈষম্য? সার্বজনীন নয়, কিন্তু যদিও মনে মনে ছিল চাকরির ক্ষেত্রে। সেখানে বেদনা কমন পড়ে গেছে। একটা ছাত্র যখন নেমেছে এই আন্দোলনে, ছাত্রের মাও তো সাথে সাথে 1 বোতল পানি নিয়ে এসেছে। ছাত্রের বাবা খুব সামনে না এসে একটু দূরে দূরে কিন্তু একটু খাদ্য নিয়ে ঘুরেছে। অর্থাৎ শুধু এবং অনেক ছাত্র অভিভাবক আন্দোলন তো বলেছে যে আজকাল একটা দুটো বাচ্চা হয়, জি। শহীদ হয়ে গেলে আমরা বাসায় তো অর্থাৎ বাবা ছাড়া গণ বাচ্চা ছাড়া আন্দোলন যেতে বলতে হবে। যেটা হয়ে গেছে সেটাই। ছাত্রের মা তো ছাত্র না, ছাত্রের বাবা তো ছাত্র না। এই যে আজকে একটা প্রতিবেদন দেখলাম, যাত্রাবাড়িতে সারাদিন হচ্ছে তার বাচ্চা নিয়ে মাটিতে ঘুমাতেন মেঝেতে, কারণ হেলিকপ্টার দিয়ে গুলি হচ্ছে বাচ্চাকে সেভ করার জন্য। এক পর্যায়ে বাচ্চার বাবা এটা সহ্য করতে না পেরে নিজেই নেমে এসেছে এবং তার চোখ হচ্ছে আহত হয়েছে, জি। তার চোখ একটা তো অন্ধ। ওই রকম একটা অবস্থায় আমরা যখন এই বারবার নির্বাচন নির্বাচন শব্দটা উচ্চারণ করি, অবশ্যই নির্বাচন দরকার আছে। যখন পাশে দুটো মৃত্যু লাশ বা মৃত্যুর খবর, ওই সময় কিন্তু জন্মের আনন্দ করা খুব শোভনীয় নয়, যেটার একটা সিমটম কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখিয়েছেন। তিনি এবার তার জন্মদিনটা করেননি। এটা কিন্তু অত্যন্ত ভেবেচিন্তে এই কাজটি সিদ্ধান্তটা তিনি নিয়েছেন। এবং তিনি প্রতিনিয়ত একটা কথা বলছেন, প্রত্যেক জনগণের দিন, কাছে পৌঁছাতে হবে, জনগণের প্রত্যেকদিন ভাষা বলছেন। বুঝতে হবে। এখানে একটা অবস্থা দেখেন, আওয়ামী লীগের দিক থেকে এখনো উচ্চাশা আছে, আবার থাকাটাই তো স্বাভাবিক, এত প্রাচীন দল, যে ওনাদের দলের প্রধান চট করে যে কোনো এক সময় চলে আসবেন, কাছেই তো আছেন। বিএনপির মধ্যে একটা উচ্চাশা আছে, শুধু শপথ নেওয়াটা বুঝি বাকি, ক্ষমতা তো এসেই গেছেন। ঠিক এরকম সময়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বলেছেন, না, সামনের দিনটা বড় সুখকর হবে না, অনেক কষ্ট করতে হবে, সামনের নির্বাচনটা অত্যন্ত কঠিন হবে। অর্থাৎ দেশে না থেকেও তার কাছে কিন্তু পর্যাপ্ত তথ্য আছে, তিনি তথ্যের বাইরে কথা বলেননি। আবার বিএনপির দিক থেকে যে বেদনাটা আছে, এটাও স্বাভাবিক। ছাত্র নেতাদের কারো কারো মধ্যে একটা প্রবণতা ভর করেছে যে বিএনপি 17 বছর ধরে যা পারেনি, আমরা 34 দিনে সেটা করে ফেলেছি। বিএনপি শুধু বলেছে ঈদের পর, কোন ঈদের পর মেনশন করতে পারেনি, আমরা 34 দিনে দেশটা স্বাধীন করে ফেললাম। তার উপর আবার ডক্টর ইউনূস কয়েকজনরা একটু বেশি স্নেহ করেন, মাস্টার মাইন্ড বলে একজনের পিঠ চাপড়িয়ে দিয়েছেন, বাদ বাকিদেরকে ওইটা কষ্ট দেয়। তারাও নিজেদেরকে এক একজন মাস্টার মনে করে, আবার ওই মাস্টারদেরও এক একটা মাইন্ড আছে। তো সময়টা বড় কিন্তু সঙ্গীন, এই মাইন্ডে কিন্তু একটা গোলমাল লাগছে, সবারই মন আছে যার যার মতো ভাবার। তো যেহেতু তারা একটা রাজনৈতিক দলের অভিপ্রায় ব্যক্ত করেছে, চেষ্টা করছে, করুক, কিন্তু একদম কিংস পার্টি বলে তাচ্ছিল্য করা, এটা তাদের কাছে হয়তো বা গালমন্দর মতো মনে হতে পারে। কিংস পার্টি বলতে বোঝানো হয় রাজদল, রাজকীয় দল। আরও তর্জমা করলে দাঁড়ায় এরকম, ক্ষমতায় থেকে যে দল গঠন করা হয়। তো ওই ব্যাকরণে বাংলাদেশে কিন্তু কিংস পার্টি আসলে একদম আনুষ্ঠানিকভাবে দুটা, একটা বিএনপি, একটা জাতীয় পার্টি। বিএনপি ওখান থেকে উতরাতে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু প্রতিদিন জবাব দিতে হয়। আওয়ামী লীগ তো প্রতিদিনে বলতো, বিএনপি ওখান থেকে উতরাতে কিন্তু এখন জনগণের দল। জাতীয় পার্টি চেষ্টা করে এগিয়েছে, মাঝপথে এদিক ওদিক ঘুরেছে, এখন আর তারা রাস্তায়ও নাই, কিন্তু তারা রাস্তায়ও নাই, এটাই বাস্তবতা। তো এই মুহূর্তে যখন বিএনপির আদর্শিক স্লোগান বহুদলীয় গণতন্ত্র, বহুমতের গুরুত্ব, তো সেই ক্ষেত্রে বিএনপি তাদের যে 31টা দফা দিয়েছিল সংস্কার, আমরা এখন সংস্কারের কথা বলছি, সেটা কিন্তু আরও 3 বছর আগে দেয়া, 2022 সালে। আমরা এখন যেগুলো বলছি এই কথাগুলো কিন্তু ওখানেও আছে, এটা ভাববার বিষয়। তাহলে সংস্কার যদি আপনি আমার চাপলেন, পিটালেন, মারলেন, এরপর আমি বললাম যে ভাই হ্যাঁ আমি ভালো হয়ে গেছি, আসলে আমি ভালো হইনি। আমি যদি ভিতর থেকে না চাই, আসে, সেটা হচ্ছে আপনি সাংবাদিকতা করেন, মাঠের খবরগুলো আপনি জানেন এবং আপনার কাছে অনেক তথ্য আসে। জি, যেটা আমি বৈষম্য বিরোধীদের ক্ষেত্রে আজ প্রশ্ন করলাম, নাগরিক কমিটি, তাদের একটা আস্থার সংকট আছে। সাধারণ মানুষও কি বিএনপির ব্যাপারে ধীরে ধীরে
আস্থার ঘাটতিতে চলে যাচ্ছে কিনা, বিশেষ করে এলাকাতে আপনার ময়লা সাধারণ মানুষ বাণিজ্য চলে যাচ্ছে এবং না। যেটা আমি দুটো দেখলাম আজকে আমরা হেডলাইনে দেখলাম যে অতিথি হওয়া নিয়ে সেখানে মারামারি, মানিকগঞ্জে গোলাগুলি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটছে। তারেক রহমান সাহেব বিদেশে বসে বারবার বলছেন, বহিষ্কার করছেন, কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। জি, এই আস্থার ঘাটতি কোনোভাবে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করবে কিনা? ভালো মাপে ক্ষতিগ্রস্ত করবে না, করছে। জনগণ আস্থাহীন হচ্ছে না, বিএনপি জনগণকে আস্থাহীনতার দিকে নিয়ে যাচ্ছে, যেটা তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথম দিন থেকে বলে আসছেন। বহিষ্কার করছেন, পদ স্থগিত করছেন, সব তো আর গণমাধ্যমে আসছে না, ধমকাচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু তাদের মধ্যে একটা অসহিষ্ণু ভাব আছে। চেয়ারে বসা নিয়েও তারা গোলমাল করেন। তো আমি তাদের জন্য আপনাদের এখানে সময় মেসেজ আছে, একদম আওয়ামী শেষ। লীগের কাছ থেকে আওয়ামী লীগের মতো একটা বড় দলের এই পতন কেন হলো, জি, আমি ডামি স্বামী করে তাদের কি অবস্থা হয়েছে, বিএনপির কিন্তু ওখান থেকে শিক্ষা নেয়ার বিষয় আছে, জামাতেরও শিক্ষা নেয়ার বিষয় যেটা আছে। উনি বলছিলেন যে আপনার দলের প্রধান এবং উচ্চ পর্যায়ে যারা নেতা আছেন, ইভেন আপনি নিজে সহ সবাই মিলে চেষ্টা করেও তৃণমূল পর্যায়ের যে এই বিষয়গুলো মানুষকে বেদনা দিচ্ছে, দুঃখে মানুষের কাছে দুঃখবোধ তৈরি করছে, সেই জায়গাগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিএনপি দল হিসেবে কতটা সফল হয়েছে কিংবা ভবিষ্যতে তার হবে? আগে ভাইয়ের একটা কথার সাথে একটু আমি কিংস দ্বিমত পার্টি দিয়ে। করতে চাই। কিংস পার্টি 5ই আগস্টের অভ্যুত্থান যেভাবে হয়েছে, 7ই নভেম্বর অভ্যুত্থান একইভাবে কিন্তু হয়েছে। দুটো প্রেক্ষাপট যদি আপনি ভিন্ন, বিশ্লেষণ কিন্তু করেন, তুলনা না না করা ভালো। প্রেক্ষাপট যদি সেখানে কোনো গণতন্ত্র ছিল না, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে, পত্রপত্রিকা 2-4টা বাদ দিয়ে হয়েছে, বাংলাদেশের মানুষকে রক্ষী বাহিনী দিয়ে হত্যা করা হয়েছে, যুবক শ্রেণী থেকে শুরু করে সবাইকে, রাজনৈতিক ভিন্ন মতকে দমন করা হয়েছে, বাকশাল গঠন করে সকল প্রশাসনকে একদল করতে হবে। যেমন পিঠা উৎসবে আইজি গান গাচ্ছে, ডিআইজি নাচতেছে, পুলিশের কমিশনার একক অভিনয় করতেছে, এইরকম একটা পরিবেশ। সেইখানে সিপাহী জনতার ঠিক একই বিপ্লবের মাধ্যম সেই দিয়ে চিত্র আমরা রাস্তায়ও দেখেছি যে রাস্তায় আমরা আর্মির গাড়িতে দেখেন কিন্তু এবার সেই একই ধরনের ছবি একই আমরা ধরনের দেখেছি। কিন্তু চিত্র। ওই জন্য ওইটাকে আমি কিংস পার্টি হচ্ছে, তাহলে আপা এইটাকে কেন না কিংস পার্টি এটাকে বলবেন? কিংস পার্টি শোনেন, এখানে একটা ব্যাপার আছে। যারা আজকে উপদেষ্টা মণ্ডলের আছে 15 বছর যাবৎ, তারা কিন্তু দেখবেন রাষ্ট্রের প্রত্যেকটা বিষয় নিয়ে পক্ষ বিপক্ষে আছে। কেউ গাদানিকের পক্ষে ছিল, পরবর্তী পর্যায়ে বিচার কার্য নিয়ে ত্রুটিপূর্ণ মনে করে বিপক্ষে আসছে। তারপরে ধরেন আওয়ামী লীগের 111-এর 1-11 সময় দেখা যাচ্ছে -2 এর পক্ষে ছিল, এই যে আজকে হাসান আরিফ মারা গেলেন, তিনিও সেই সময় -2 উপদেষ্টা এর ছিলেন। পক্ষে ছিল। তারপরে ধরেন আওয়ামী লীগের অত্যাচার অতিষ্ঠ হয়ে নিরপেক্ষ কথা বলতে গেলে সেটা বিএনপির পক্ষে আবার আসছে, আবার এখন গেছে, এখন তারপরে তারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েছে। তবে আমি মনে করি এদের একটা সুপরিকল্পনা, প্রস্তুতি এবং পূর্ব নির্ধারিত একটা পরিকল্পনা ছিল, আছে, থাকাটাই কিন্তু বাঞ্ছনীয়। সেই কারণে কিংস পার্টি এই কারণেই বলবো যে তাহলে কি রাজনৈতিক সংগঠন করার প্রস্তুতিটা তাদের আগে থেকে ছিল, নাহলে ইনারা আসার পর রাজনৈতিক সংগঠন করার ব্যাপারে এরকম কথাবার্তা, গল্পগুজব সব কিন্তু প্রচার হয়ে যাচ্ছে, আলটিমেটলি গোপনে থাকে না। তো যেভাবে 7ই নভেম্বরকে বিকৃত অর্থে উপস্থাপন করছে, 5ই আগস্ট তরুণ প্রজন্মের কাছে এবং মুক্তিযোদ্ধার পরবর্তী প্রজন্মের কাছে বুঝাই দিছে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে 7ই নভেম্বর সৃষ্টি হতে বাধ্য, 5ই আগস্টের মতো অভ্যুত্থান হতে বাধ্য। এবং এটাই প্রকৃত প্রক্রিয়া, এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া, এবং এটাই হচ্ছে রাজনীতির ইতিবাচক ইতিহাস। একদম শেষের দিকে একটু যদি আমার ইতিবাচক প্রশ্নের ইতিহাস। উত্তর দিতেন আর যে আপনি যেটা বিএনপি আমাকে বললেন যে বিএনপি আস্থার ঘাটতি, আস্থার ঘাটতিটা বড় দল, দীর্ঘদিন কেউ অত্যাচারিত, কেউ নির্যাতিত, কেউ জেল, কেউ গুম, কেউ অপহরণ, এর ভিতরে কমিটিতে আনফুটটি হয়তো উপর থেকে একজন চলে আসলো। স্বাভাবিক কারণে যে নির্যাতিত, যে ত্যাগী, যে কঠিন প্রহর গুনেছে, অন্ধকারে থেকেছে, এই জিনিসটা তো তার ভালো লাগবে না। এটা কি বিএনপিকে এটা রাজনৈতিক ক্ষতিগ্রস্ত সংগঠন, করবে কিনা? এটা যে কোনো রাজনৈতিক বড় সংগঠনে দেখবেন এইরকমই পক্ষ বিপক্ষ। কিন্তু বিএনপি এমন একটা সংগঠন, আওয়ামী লীগ তো ভাঙতে পারেনি 15 বছরে। হ্যাঁ। হ্যাঁ, তা আমরা আমাদের ইমানি পরীক্ষায় কিন্তু একবার উত্তীর্ণ হওয়া জিনিস। এই জন্য যারা নেতৃত্বে আছেন বর্তমানে বাংলাদেশে, সত্যিকার অর্থে তারেক রহমানের দৃষ্টিভঙ্গিটাই তারা যাতে প্রতিষ্ঠা করে, তাহলে পার্টিতে বিতর্ক আসবে না, পার্টিতে ভাঙন সৃষ্টি হবে না, আর পত্রিকার শিরোনামও হবে না। তারেক রহমানের মূল থিমটা যারা তাদের স্বাক্ষরিত চিঠি দিয়ে প্রকাশ করছেন, থিমটা আগে তাদেরকে ভালো করে বুঝতে হবে, বুঝলেই কিন্তু সমস্যার সমাধানটা এখানেই একদম হয়ে শেষ যাবে। পর্যায়ে পৌঁছে গেছি। কামাল ভাই, আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। আমরা বিশ্বসেরা নিয়ে আলাপ করছি না, আলাপে আলাপে আমরা অনেক দূর গিয়েছি। জি। প্রশ্ন হচ্ছে যে সামনে যে নির্বাচনের কথাটি আসছে, সেখানে নতুন কোনো রাজনৈতিক দল গঠন করা যদি না হয় কিংবা নতুন কোনো রাজনৈতিক দলের উত্থান না হয়, যেটা তরুণরাও বলছে, তাহলে রাজনৈতিক ভারসাম্য তৈরি হবে না। এই বিষয়টি আসলে রাজনৈতিক দল গঠন না করে কি আদৌ সম্ভব ভারসাম্য তৈরি একটা করা? সংশয় থেকে যাচ্ছে, ওখানে নানান প্রশ্নও যাচ্ছে, বিস্তারিত বিষয়। একদিকে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে নামতে দেয়া হবে না,
আবার বলা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, আবার বলা হচ্ছে শেখ হাসিনাকে ধরে আনা হবে, আবার শেখ হাসিনা নিজে বলছেন উনি চট করে চলে আসবেন। অর্থাৎ প্রত্যেকটা বক্তব্যের সাথে প্রত্যেকটা বক্তব্য কিন্তু সাংঘর্ষিক। দিন যত যাবে এগুলো বাড়বে। বিএনপি একটি অভিজ্ঞ দল, নানান চড়াই উতরাই পেরিয়েছে। আপার কথাও যেটা বোঝা গেল, তারা আসলে একটা টেনশনে আছেন, একটা কিংস পার্টি বা ওই ধরনের কিছু হয় কিনা। কারণ 111 নামে যে একটা মড়ক বাংলাদেশে আঘাত করেছে সিডরের মতো, ওটাতে সবচেয়ে আক্রান্ত বেশি বিএনপি। তাদের দল ভাঙ্গার চেষ্টা করা হয়েছে। একটা পর্যায়ে তো বিএনপি নিষিদ্ধ হবে কিনা মাঝে মাঝে প্রশ্ন সামনে ছুড়ে দেওয়া হতো, টিকে থাকাটা একটা জবাবে বিষয় মন্ত্রীরা বিএনপির। বলতেন ভেবে দেখা হচ্ছে। এই যে এরকম একটা ভয়ে রাখা, তো আমাদের গ্রামাঞ্চলে বলা হয় একবার যদি চুন খেয়ে কারো মুখ পড়ে সে দই দেখলেও ভয় পায়। বিএনপির দিক থেকে কিন্তু এখন এটা স্বাভাবিক, তারা যেই কারো একটু উচ্চকণ্ঠ দেখলে একটু ভয় পাবে, এটা স্বাভাবিক। অনেক চড়াই উতরাইয়ের পরীক্ষা তাদের দিতে তো হয়েছে। নতুন কোনো রাজনৈতিক দল কি বিএনপির যে অবস্থান সেই অবস্থানের জন্য হুমকি হবে কোনো কারণে? বাস্তবে হবে না, কিছু কারণ বিএনপি এর চেয়ে বড় যন্ত্রণা তাহলে কিন্তু এটা সয়ে নিয়ে ফেলেছে। আপা বিএনপির চিন্তা করার কিংবা খুব কথা চিন্তা করার বলার কিছু না, কারণ নেই। দীর্ঘায়িত নির্বাচনটা দীর্ঘায়িত হবে। কবে একটা পার্টি হবে, সেই পার্টি কবে 460টা উপজেলায় হবে, 300 সিটের নেতা তারা তৈরি করতে পারবে, এমপি ক্যান্ডিডেট কবে, তারপরে আমি নির্বাচন দিব। এতে হচ্ছে কি নির্বাচনটা দীর্ঘমেয়াদী দেরি হয়ে যাচ্ছে। তারেক সাহেবই বলেন, আমাদের দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রত্যেকের কথা হচ্ছে যে নির্বাচনের রোডম্যাপ থাকতে হবে এবং সেই কাজগুলো গোছায় শুরু করতে হবে। আপনি বলেন নির্বাচন কমিশন নিয়ে কি এমন আলোচিত সংস্কার শুরুর কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি নেওয়া হয়েছে? তারপরে আপনার রাজনৈতিক দলের যে ভিতরে সংশোধন করতে চান না, কিংবা সেটা তো এটা তারা একটা সীমানা পরিবর্তন থেকে শুরু করে এখানে ভোটার আমি তালিকায় একটু সবাইকে যোগ যুক্ত করি, করবে 30 বলেছে, সেকেন্ড একটু যোগ করি। যে আমাদের আছে যে 30 রোড সেকেন্ডের মতো। রোড ম্যাপের কথা বলা হচ্ছে, রোড আছে, ম্যাপও আছে, আমরা হয়তো ওইভাবে দেখতে পাচ্ছি না। নির্বাচন প্রশ্নে ভোটের প্রশ্ন, ভোট মানে মানুষ। তাহলে যে মানুষগুলো গত 14, 18 বা 24 সালে কবর থেকেও এসে ভোট দিয়েছিল, আমার তো সিদ্ধান্ত নিতে হবে ওই মানুষগুলো কই আছে এখন, ওই মানুষগুলো তারা কবরে আবারও ভোট রাখতে দিবে হবে। কিনা, ভোটার এইগুলো লিস্ট। ফয়সালা করতে গেলে কিন্তু একটু কাজ আছে। ওই ধৈর্যটুকু ধরা লাগবেই। ওই ধৈর্যটুকু না ধরলে বিগত 3টা নির্বাচন যে পদ্ধতি আসলে আমরা হয়েছে, সুনির্দিষ্ট একটা ওইটি- টাইম চাই, সেই টাইমের 6 মাস, 1 বছর, 5 মাস কম বেশ হোক, জি, কিন্তু কাজগুলো তড়িঘড়ি করার প্রচেষ্টাটা করলেই আমরা আস্থা পাবো, ভোটারও আস্থা পাবে, জনগণ আস্থা পাবে, এই সংশয়গুলো রাজনৈতিক কাটবে। দলের জি, অনেক সংশয়গুলো ধন্যবাদ দূর হবে। এই সৈয়দা তো। আসিফ আশরাফি পাপি এবং মুস্তাফা কামাল ভাই, আপনাদের দুজনকে। আমরা অবশ্যই ধৈর্যটাকেই সমর্থন করতে চাই এবং আমরা দেখতে চাই বাংলাদেশ যে বিশ্বসেরা হয়েছে, এই বিশ্বসেরা বাংলাদেশ যেন আর কখনোই পেছনের সারিতে চলে না আসে। বিশ্বসেরা বাংলাদেশকে আমরা বরণ করতে চাই, স্মরণ করতে চাই এবং এটা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।